রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা, আলাদা করে ২ মাস আলোচনার সময় এইরকম হাসি, ঠাট্টা, তামাশায় পরিণত হয়েছিল বদিউল আলম মজুমদার সাহেব যে উনি নারী ছাড়া কোন কথাই বলেন না। আমরা এতটা সিরিয়াস ছিলাম। না আমি জোক হিসেবে বলছি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এটা রীতিমতো জোকে পরিণত হইছে। আমরা এটা এতটা সিরিয়াস ছিলাম যে প্রতিদিন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা বলেছি এটা আপনাদের করতে হবে। যে গণ অভ্যুত্থানের নেতৃত্বের মধ্যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে বাংলাদেশের নারীরা দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে এই জায়গায় এনেছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা কেন করছি? প্রথম পর্যায়ে যখন মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আলোচনা হয়েছে, প্রত্যেকে এসে অন প্রিন্সিপাল এগ্রি করেছেন যে ১০০ আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। থাকা ভালো। জাতীয় ঐকমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে সেটা ভুল। কেননা জাতীয় ঐকমত্য কমিশন ৬টি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা আবারও বলি প্রত্যেকটা সিভিল সোসাইটির সাথে আলোচনা করেছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কমপক্ষে হলো ৫৫টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ৩২ জন সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ তাদেরকে ডাকা হয়েছিল, তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছে। সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান, ৬০,০০০-এর বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিলেন। যেন তেন মতামত না, কেউ পুরা সংবিধান লিখে তুলে দিয়েছিলেন, এতটা সিরিয়াসলি নিয়েছিলেন। ৪৬,০০০ হাউস হোল্ডে সার্ভে করা হয়েছিল। বাংলাদেশের কোন প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য ১ লাখের বেশি মানুষের মতামত নেয়া হয়েছে। আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান, আমি মেনে নেব। সিভিল সোসাইটির প্রতিনিধিরা যারা ছিলেন তাদের কোন লেভেলে আমি আপনাকে বলি যে আমরা কতটা ওয়াইড হয়েছিলাম, কতটা চেষ্টা করেছি ইনক্লুসিভ হতে। এখানে উপস্থিত আছেন আমি শুনেছি দলিতদের প্রতিনিধি, তারা ছিলেন, তাদেরকে আমরা ডেকেছিলাম। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারি প্রতিষ্ঠান, বিভিন্ন রকম সিভিল সোসাইটি যেগুলোকে আমরা সিএসও বলি, তাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয়। ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন। তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি? তারপরেও কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন একাধিকবার সিভিল সোসাইটির যারা পরিচিত ব্যক্তিত্ব তাদের সঙ্গে কথা বলেছে। ফলে আপনি অকস্মাৎ জুন মাসের ৩ তারিখে আবিষ্কার করলেন যে জাতীয় ঐকমত্য কমিশন বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং আমাকে ডাকেননি, অতএব নিশ্চয়ই কাউকে ডাকেনি। আমি একটু উষ্মা প্রকাশ করছি, কারণ শুনতেছি ভাই। ভাই, যদি সংবিধান সংস্কার কমিশন ১ লক্ষ লোক, বদিউল ভাই এখানে উপস্থিত আছেন, তারা অন্তত পক্ষে ৬৪,০০০ লোকের সার্ভে করেছে। তারপরে যেমন ধরেন বিচার বিভাগের সংস্কার, তারা অন্তত পক্ষে ৩০-৪০,০০০ লোকের সার্ভে করেছে এবং তারপরে হচ্ছে বিচার বিভাগের যারা তারা আসলে ঢাকার বাইরে গিয়েছেন। পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কমিশন ঢাকার বাইরে গিয়েছে, কথা বলেছে, আপনারা গিয়েছেন। তো তাহলে সিভিল সোসাইটি কোথা থেকে আবিষ্কার করব? কোথার থেকে আবিষ্কার করব? আমাকে বলুন যে এইখান থেকে আবিষ্কার করতে হবে। এটা গুলশানে আসতে হবে, না বনানীতে যেতে হবে, নাকি অন্য কোথাও যেতে হবে এটা আবিষ্কার করার জন্য? বলুন আমাকে। আমি তো দলিত জনগোষ্ঠীর কাছে গেছি, আমি তো চা বাগানের শ্রমিকদের কাছে গেছি, তার কথা শোনার জন্য সংবিধান কেমন হবে বলুন আমাদেরকে। সেটা যথেষ্ট নয়। উষ্মাটা প্রকাশ করলাম। গত কিছুদিন যাবৎ ক্রমাগতভাবে এই ভুল তথ্যটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের কমিশনের পক্ষ থেকে এটা ডিফাইন করা জরুরি। আমার একটা আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে, এই দায়িত্ব পালনে না হয় ব্যর্থ হয়ে করবে, এই জন্য কথাটা বললাম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে
এটাকে কেউ কেউ প্রক্রিয়াগত ত্রুটি বলছেন, ভালো কথা। একেবারে পারফেক্ট প্রক্রিয়া আমরা তাও বলি না। এই যে কমিশনগুলো, তার বিরুদ্ধে তার একটা বড় রকমের সমালোচনা, যেটা নারী প্রতিনিধিত্বের অনুপস্থিতি। আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম সংবিধান সংস্কার কমিশনের, সেদিন থেকে আমি বলেছি যে, এবং আপনারা দেখতে পারেন, আমি বলেছি এটা একটা অসম্পূর্ণ কমিশন তৈরি হলো। এখানে না সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অর্থে বিবেচিত বৈচিত্র্য অনুপস্থিত, জেন্ডারের অর্থে অনুপস্থিত। একমাত্র তরুণদের প্রতিনিধি ছিলেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। পরবর্তীতে তিনি মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ায় তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হয়েছে। তারপরেও আমি বলেছি, সরকার যখন ঐকমত্য কমিশন তৈরি করেছে, যেহেতু ইতিমধ্যেই ৬টি কমিশনের প্রধান আসলে জেন্ডারের কোনো ব্যালেন্স ছিল না, তারা নিয়েছেন। এটা তো সরকারকে বলুন। এটা জাতীয় ঐক্যমত্য কমিশনকে অভিযুক্ত করে তো লাভ নেই। আমরা তো আমাদের তৈরি করিনি। সরকার আমাদের বলেছে দায়িত্বটা পালন করতে, আমরা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। তৃতীয় আরেকটি প্রশ্ন বিভিন্নভাবে আলোচিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। কমিশন কিছু করল না, কমিশন কিছু করল না, কমিশন কিছু করল না। দুটো কমিশন, ইন্ডিপেন্ডেন্টলি দুটো কমিশন, একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা স্পেসিফিক প্রপোজাল দিয়েছে। ফার্স্ট রাউন্ডে যখন আলোচনা হয়েছে, এখানে রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত আছেন, প্রথম পর্যায়ে যখন মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আলোচনা হয়েছে, প্রত্যেকে এসে অন প্রিন্সিপাল এগ্রি করেছেন যে ১০০ আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে ৪০০ আসনে পরিণত করুন, করে ঘূর্ণায়মান প্রক্রিয়াটা দিন, তার সমালোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন বলেছে না, ৩০০ আছে তার উপর সুপার ইম্পোজ করে ৩টার জন্য একটা করে করুন, যেটা নারীদের জন্য। রাজনৈতিক দলগুলো রাজি হন নাই। রাজনৈতিক দলগুলো রাজি হন নাই। ওনারা লিপ সার্ভিস দিয়েছেন যে ১০০টা চাই, কিন্তু যখনই এখন প্রসিডিউরাল প্রশ্ন উঠেছে, সেই ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল বলে, সালাউদ্দিন ভাই আছেন, ওনার উপস্থিতিতেই বলি, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা ১০০টা করতে চাই, অন্য কোনো পরিবর্তন না হওয়া পর্যন্ত যে পদ্ধতিতে ৫০ জন আছে সেটাকে আমরা ১০০তে উন্নতি করব। আমি যদি আপনাদের পজিশন ভুল রিপ্রেজেন্ট করি, প্লিজ কারেক্ট মি। হ্যাঁ, সেটা আমি পরে যাচ্ছি। ৫ দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা করে ২ মাস আলোচনার সময় এইরকম হাসি ঠাট্টা তামাশায় পরিণত হয়েছিল বদিউল আলম মজুমদার সাহেব, যে উনি নারী ছাড়া কোনো কথাই বলেন না। আমরা এতটা সিরিয়াস ছিলাম না, আমি জোক হিসেবে বলছি না, বিশ্বাস করুন, এটা রীতিমতো জোকে পরিণত হয়েছে। আমরা এটা এতটা সিরিয়াস ছিলাম যে প্রতিদিন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা বলেছি এটা আপনাদের করতে হবে। যে গণ অভ্যুত্থানের নেতৃত্বের মধ্যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে বাংলাদেশের নারীরা দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে এই জায়গায় এনেছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা কেন করছি? সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে, শুরু হলো কবে? তখন দেখুন, এই পর্যায়ে এসে আমরা প্রথমেই যেটা করলাম, ৩রা জুন আমরা আমাদের ফার্স্ট ডে এজেন্ডাতে নারী প্রতিনিধিত্বের কথা বললাম। একদিন আমাদের একটু টাইপও হয়েছিল, বলেছিলাম সংসদের নারী আসন, কিন্তু আমরা মনে করি এটা আসন না, এটা নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। প্রথম দিনের আলোচনায় আমরা দেখছি যে এটা কোথাও যাচ্ছে না, বরঞ্চ এইটা উল্টো পথে যাওয়ার। আমরা প্রায় ১.৫ সপ্তাহ পরে আবার আনলাম। এইভাবে ৫ দিন আলোচনা হয়েছে। ৫ দিন আমরা বিভিন্নভাবে ওই ১০০তে রাখার জন্য এই প্রস্তাবও দিয়েছিলাম কমিশন থেকে, যে ঠিক আছে আপনারা যে সংরক্ষিত ৫০টা আসনটা বাদ দিয়ে আসেন সবাই মিলে 33%। তার মানে কতটা হয়? 100। আমরা ওই 100 এর জায়গায় টিকেছিলাম, ১০০ করতে হবে। এই যে ৫ দিন ধরে আলোচনার শেষ মুহূর্তে এসে কি দাঁড়ালো? শেষ মুহূর্তে দাঁড়াইলো যে এর বাইরে প্রতিনিধিত্ব করতে হলে 5%, এখন তারপরে কমিশন শেষ পর্যন্ত 7% বলেছিল, তারপরে হচ্ছে 3%, 5%, এবং এই আলোচনাটা সবার সামনে হয়েছে। এবং আমি এতটা অসন্তুষ্ট হয়েছিলাম
আমি শেষ পর্যন্ত রাজনীতিবিদদের বলেছি, আমি জানি অনেকে হয়তো পরে এটা শুনে আমার উপর একটু ক্ষুব্ধ হবেন, ওনাদের সাথে আবার আমাকে বসতে হবে। আমি আশা করি আপনারা ভুল বুঝবেন না। আমি খানিকটা ক্ষুব্ধ হয়ে বলেছিলাম, আপনাদের সাথে মাছ বাজারের মতো আলোচনা করতে হচ্ছে, দরদাম করতে হচ্ছে। এটা নারীদের প্রশ্ন না। আমার কাছে ছিল যে কেন আমাদেরকে এই জায়গায় যেতে হবে? এখন আপনারা বলছেন, অনেকেই বলেন, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু সেটা তো পারি। মানে আপনারা সকলে মিলে যদি ওই জায়গায় যেতেন, তাহলে তো জাতীয় ঐকমত্য কমিশন এটা লুকিয়ে রাখতো না। এটা তো পাবলিকই হয়েছে, তাই না? তো প্রশ্নটা হচ্ছে যে এই যে ভুল ভ্রান্তিগুলো, এগুলো আমাদের সাহায্য করছে না। আমরা যারা সবসময় মনে করি যে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার, যে দেশের ৫০% সম্ভবত ৫০% বেশি নারী, তাদের নিশ্চিত করবে কে? তার নিশ্চিত করবে রাজনৈতিক দল। তা আসেন, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসুন, কথা বলুন, কনভিন্স করুন। আমরা তো আমাদের চেষ্টাটা অব্যাহত রেখেছি। এগুলি বললাম কারণ হচ্ছে কিছু, কিছু বিভ্রান্তি, কিছু, কিছু ভুল ভ্রান্তি তৈরি হচ্ছে। এগুলি খুব কাজে দিচ্ছে না। এগুলি একটু সহায়তা করুন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। সেই চেষ্টাটা আমরা অব্যাহত রেখেছি।